শ্রীভূমি জেলার প্রতিটি শ্রমিক সংগঠনের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো শ্রীভূমিতে। বিধানসভা নির্বাচনে প্রতিটি সমষ্টিতে কিভাবে প্রার্থীদেরকে চয়ন করবেন তারা সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় এই সভার মাধ্যমে। শ্রীভূমি শহরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই সভা। সিপিআই তথা বামপন্থী নেতা চন্দন চক্রবর্তীর নেতৃত্বে এই সভার আহ্বান করা হয়। এই সভায় প্রতিটি রাজনীতি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভার মাধ্যমে বিভিন্ন জনের মতামত নেওয়া হয়। বিধানসভা নির্বাচনে যাতে একজন ভালো প্রার্থী চয়ন করেন তারা এই নিয়ে আলোকপাত করেন অনেকেই। পরবর্তীতে বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী এই সভার বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমে উল্লেখ করেন। কি বললেন তিনি তা শুনে নেওয়া যাক। যারা বিভেদ সৃষ্টি করে এই দেশকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিপক্ষে দাঁড়াতে গিয়ে বাধ্যতামূলক আমরা কংগ্রেসকে সমর্থন করতে হয়। মতামতের ভিত্তিতেই আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। তো কথা হলো এইবারের নির্বাচনে আমরা কি করব? সব বছরের নির্বাচনের সময় আমরা বলে থাকি যে এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে যায়। মতাদর্শগতভাবে কংগ্রেসের সাথে আমরা সহমত পোষণ না করলেও, কংগ্রেসকে আমরা ভালো না বাসলেও দেশের অখণ্ডতা রক্ষা করার প্রশ্নে, দেশের সংহতি রক্ষা করার প্রশ্নে ওনার বক্তব্য সংক্ষেপে তুলে ধরার জন্য আমি অনুরোধ করি এবং বক্তব্য পেশ করার পর উনি ইচ্ছা। আজকে মূলত আমরা যে বিভিন্ন ইউনিট, সেই ইউনিটের সদস্যদেরকে ডাকা হয়েছিল। এই নির্বাচনে আমরা কি করব? আজকে যখন সমস্ত ভারতবর্ষ জুড়ে, শুধু আমার আসাম না, সমস্ত ভারতবর্ষ জুড়ে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি মুসলিম দুনিয়াকে ধ্বংস করার জন্য ইসরায়েল কীভাবে আমেরিকার সাহায্যে নেমে পড়েছে, যার ফলস্বরূপ আমরাও ভুক্তভোগী। আজকে গ্যাসের দাম, তেলের দাম, সব কিছু, তেলের দাম বেড়ে যাওয়া মানে সমস্ত পণ্য সামগ্রিক জিনিসের দাম বাড়বে। এটা অব্যবস্থা। তো আসামে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ভূমিকা কি? যারা ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা মতামত পোষণ করার জন্য আজকে এখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে বিজেপি বিরোধী যে শক্তি, সেই শক্তি ইন্ডিয়া জোটের সাথে যারা আছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস, সেই কংগ্রেসকে আমরা সমর্থন করব। তবে এখানে ইন্ডিয়া জোটের যারা সদস্য আজকে যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের আজকে থাকার কথা ছিল, কিন্তু তারা আজকে অন্য কোনো কারণে তারা আসতে পারে নাই। পরবর্তীকালে তাদেরও মতামত, আজকে ভাবছিলাম যে তারা আসবে, তাদের বক্তব্যগুলো রেকর্ডিং হবে, কিন্তু আসে নাই। সেই প্রশ্ন, এটা খুব লজ্জাজনক। একটা কমিটমেন্ট দিয়ে সেই সভাতে না আসাটা, যাই হোক, কিন্তু কে আসলো না আসলো বা কংগ্রেসের ব্যক্তিগত জীবনের কিছু দোষ গুণ এগুলো না দেখে সামগ্রিকভাবে দেশের যাতে ঐক্য বজায় থাকে, দেশের সেই ঐক্যের কারণে আমরা আজকে এখানে সভা করছি। আগামী নির্বাচনে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি, ইন্ডিয়া জোটের প্রার্থী, এখানে কংগ্রেসকে আমরা নির্বাচিত করার সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। আপনারা মূলত আজকে কংগ্রেসের কোন কোন প্রার্থীকে পাতারকান্দি আছে সুরুচি রায়, পাতারকান্দিতে আছে কার্তিক সেনা, রামকৃষ্ণনগরে আছে সুরুচি রায়, দক্ষিণ করিমগঞ্জে আছে দক্ষিণ করিমগঞ্জে আছে আমিনুল রশিদ এবং উত্তর করিমগঞ্জে পান্না।
তার বাবা ছিলেন এমএলএ, জামাল কন্ট্রাক্টর নামে পরিচিত। তবে আমরা চাইছি 4 জন ক্যান্ডিডেটও জেতার সম্ভাব্য অবস্থা, ওরা জিতবে সেইটুকুনো এখন পর্যন্ত মনে হচ্ছে। বাকিটা জনগণ কি করবে, ধ্বংসের দিকে হাত দেবে। কারণ আজকে সবাইকে ভাবতে হবে, দুধের গ্লাসে ধরবেন না মদের গ্লাসে ধরবেন, সর্বনাশের দিকে যাবেন না ঐক্যবদ্ধ ভারতবর্ষকে গড়ে তোলার জন্য হিন্দু মুসলমানের সম্মিলিত শক্তি ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে তার রেজাল্ট। তবে আগামী দিনে ভাবছি আমরা, এবং যেটা আমরা উপলব্ধি করছি বিভিন্ন জায়গার যে খবরগুলা, যে আসামে এবার বিজেপি পড়ে যাবে, আসামে এবার কংগ্রেস সরকার হওয়ার সম্ভাব্য অবস্থা। আর সঙ্গে আপনারা সাংবাদিকরাও যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা নিশ্চয়ই জিতব সেই প্রত্যাশা রাখছি। উত্তর করিমগঞ্জ বিজেপির দখলে আনার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছেন উত্তর করিমগঞ্জের বিজেপির প্রার্থী সুব্রত ভট্টাচার্য। এদিকে শ্রীভূমি শহরেও শুরু হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রচার অভিযান। শহরের প্রতিটি ওয়ার্ডে উপস্থিত থেকে সুব্রত ভট্টাচার্য 2026 বিধানসভা নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। কিভাবে উত্তর করিমগঞ্জ সমষ্টি বিজেপির দখলে আনা যায় এ নিয়েও বক্তব্যের মধ্যে উল্লেখ করেন অনেকেই। শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার অভিযানে অনেকটাই সাড়া পেয়েছেন সুব্রত ভট্টাচার্য, এমনইভাবে উল্লেখ করেন তিনি সংবাদ মাধ্যমে। যে দীর্ঘ বছর পর আবার এখান থেকে যাতে বিজেপি জিততে পারে, সেই দিক থেকে আপনাদের সকলের যাতে সহযোগিতা থাকে। এই ওয়ার্ড দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির সমানুদ্দায়ী, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা বা সমর্থকদের সংঘবদ্ধভাবে সমর্থন পেয়ে আসছে। ভারতীয় জনতা পার্টিকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করছেন। আর সেটা যে কোনো ওনাকে আমি এই সভায় আসার জন্য অন্তঃস্থ ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মুখে যারা বসে আছেন, আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী ভাই বোনেরা, আপনাদেরকে যে আমি বলবো ভারতীয় জনতা পার্টিতে ভোট দিন, সেটা আমার तो आज जीवन देने का काम भी नरेंद्र भाई मोदी जैसे नेतृत्व ने ही किया। इसलिए नेतृत्व मजबूत है और प्रदेश का नेतृत्व जो कि अक्सर सर नरेंद्र भाई मोदी के पालन को काम करते हुए अपने भाई बहनों के लिए अपने चुनौती काम कर रहे हैं। मैं उत्तराखंड राज्य से आता हूँ और मेरा जो राज्य है वो पूरा पहाड़ी और हिमालय राज्य है। और यही नहीं करते, वो समय भी था एक समय मनमोहन सिंह जी के समय जब हमारे देश के जवानों का सर काट के आतंकवादी ले गए, हम उनका सर भी वापस नहीं ले पाए। ये दुर्भाग्य। और वहीं दूसरी तरफ धोखे से हमारे सैनिकों को आतंकवादियों ने वीर गति प्राप्त कराई। उनकी देरवी से पहले ही नरेंद्र भाई मोदी जी ने ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং যারা প্রতিনিধিরা রয়েছেন ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার অভিযানে। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির 11 নং ওয়ার্ডে, যেখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন সুব্রত ভট্টাচার্য মহাশয়। উনি ওনার একটি সভাতে উপস্থিত রয়েছেন এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানে যারা সমর্থকরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, সকলে ব্যস্ত হয়ে পড়েছেন। সামনে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সভা সমিতিতে ব্যস্ত হয়ে পড়েছেন যারা মনোনীত প্রার্থীরা রয়েছেন ওনারা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি 11 নং ওয়ার্ডের অর্থাৎ উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির 11 নং ওয়ার্ডের যারা সমর্থকরা রয়েছেন ওনাদের এখানে যারা সকলে ফটো উঠতে ব্যস্ত হয়ে পড়েছেন ওনার সাথে। সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগেই সকলে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কথা বলার চেষ্টা করব ওনার সাথেও এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওনারা স্লোগান দিচ্ছেন এবং সামনে বিধানসভা নির্বাচন, আগামী 9 তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিধানসভা নির্বাচনের আগেই ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন সভা সমিতি করতে। আমি ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, ব্যস্ত হয়ে পড়েছেন। আমার মধ্যে রয়েছেন সুব্রত ভট্টাচার্য মহাশয়। আমি জানতে চাইব, আপনি প্রচার অভিযান শুরু করেছেন, সেখানে মানুষের সাড়া কেমন পাচ্ছেন? স্কাই 18 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে
এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আমার প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয়কে ধন্যবাদ জানাই। আর এই সমষ্টির সকল স্তরের জনসাধারণ সম্মানীয় ভোটদাতাদেরকে কৃতজ্ঞতা জানাই যে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতটি জায়গায় যাচ্ছি, সভা করছি বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছি, মানুষের অগাধ সমর্থন, মানুষের অভূতপূর্ব শুভেচ্ছা, আমি কৃতজ্ঞ এই সমষ্টির শ্রদ্ধেয় নাগরিকবৃন্দের কাছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে একটি ওয়ার্ডের সভা ছিল, এই শ্রীভূমি পৌরসভার একটি ওয়ার্ডের সভা ছিল। এই ওয়ার্ডের উপস্থিতি আজকের দিনে মানুষ প্রায় 500-700 মানুষ এখানে উপস্থিত আছেন। এটা থেকে প্রমাণ হয় যে মানুষ কি চাইছেন। মানুষ এই নির্বাচনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আবার সরকার গড়ুক, মানুষের এটা ইচ্ছা আছে। আর দীর্ঘ 15 বছর পর যাতে এই বিধানসভা সমষ্টি থেকে বিজেপি আবার পুনর্নির্বাচিত হয়, দীর্ঘ 15 বছরের এই যে হারিয়ে যাওয়া আসন এটা যাতে আবার পুনরুদ্ধার হয়, মানুষ সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। মানুষের অগাধ জনসমর্থন ভারতীয় জনতা পার্টির প্রতি, মানুষের শুভেচ্ছা আমার প্রতি। আমি সাধারণ মানুষ, এই বিধানসভা সমষ্টির শ্রদ্ধেয় নাগরিক, আমি তাদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনার সাথে আমরা কথা বললাম এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে যারা রয়েছেন সমর্থকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অনেক লোকের সমাগম হয়েছে। এখানকার যে সামগ্রিক পরিবেশ সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। রবিবার সন্ধ্যার দিকে শহর শ্রীভূমির মাইজডি এলাকায় হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে, যেহেতু দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এআইইউডিএ প্রার্থী হাজী সিয়াবউদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হঠাৎ করে অন্য দলের জনকয়েক সমর্থনকারী ইউডিএফ প্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় ওনাকে আক্রমণের চেষ্টা করা হয়। প্রকাশ্যে সড়কের মধ্যে ইউডিএফ প্রার্থীকে আক্রমণের চেষ্টা, তাতে তিনি হতবাক হয়ে যান। পরবর্তীতে প্রার্থীর সমর্থনকারী তাকে সরিয়ে নিয়ে যায়। এদিকে ইউডিএফ প্রার্থী হাজী সিয়াবউদ্দিন সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুল রশিদ চৌধুরীর গুন্ডা বাহিনী তাকে আক্রমণের চেষ্টা করেছে। এভাবে প্রকাশ্য সড়কে তাকে আক্রমণের চেষ্টা, তাতে তিনি ভীষণ নিন্দা জানান। উনাকে আক্রমণের চেষ্টা যারা করেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর পাশাপাশি আইনের আশ্রয় নেবেন বলে সাফ জানান ইউডিএফ প্রার্থী হাজী সিয়াবউদ্দিন। এখানে আমি দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণকে বিচার দিতে চাই। আজকে 2001 সালে আমি যখন এনএসসি এর সভাপতি হয়েছিলাম বা এনএসসি এর সভাপতির যখন প্রচেষ্টা করেছিলাম, তখন এই আমিনুর রশিদ চৌধুরী তখন আমাকে বিভিন্নভাবে করিমগঞ্জ জেলাতে এবং গুয়াহাটিতে আমার উপর আক্রমণ করেছিল। দক্ষিণগঞ্জের বিভিন্ন মানুষকে আমি তখন তৎকালীন ওনার উপর আক্রমণ করেছিল, নজরুল ইসলাম ওনাকে উপরে আক্রমণ করেছিল। আজ 25 বছর পর আমরা যাকে বারবার বলছি একটা দুর্নীতি করার মানুষ, এটা অসৎ মানুষ, সেই মানুষ আজকে এই আপনারা দেখেন আমি গ্রাম থেকে এসেছি, দক্ষিণ করিমগঞ্জ এই এলাকা আবার দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই জন্য প্রচারের জন্য এসেছিলাম। এটা সাংবাদিক সম্মেলনে ছিলাম মাইজদিহিতে। আপনাদের সম্মুখে আপনারা দেখেছেন এই আমিনুল রশিদ চৌধুরী ওনার গুন্ডা বাহিনী আমার উপরে কি রকম আক্রমণ করেছে। আমার কি অধিকার নেই? আমি কি দক্ষিণ করিমগঞ্জের মানুষ নয়? আমাকে কেন এরকম আক্রমণ করা হলো? আমি দক্ষিণ করিমগঞ্জের উপরে সবার কাছে বিচার চাই। সে আজকে চৌখন্ডি হওয়ার কারণে শহরে আসার জন্য আমাকে উপরে আক্রমণ করা হলো। আমরা কি গ্রামের ভোটার? আমাদের কোনো মূল্য নাই? আমাদের কি ভোটাধিকারের কোনো সবার কোনো অধিকার নেই? আমার উপরে কেন
আক্রমণ করালো, আমি সর্বস্তরের জনসাধারণের কাছে একটা বিচার চাই যে আমার উপরে কেন আক্রমণ করলো। আজকে ভোটের মাধ্যমে, আজকে জনগণের বিভিন্ন প্রথার মাধ্যমে তার উপর বিচার করা হোক যে কেন আমির নজরুল চৌধুরী আজ গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন করলো, সাংবাদিকদের সামনে নির্যাতন করলো, যে আমি কেন এখানে প্রচার করছি, আমি গ্রাম থেকে এসে কেন এখানে প্রচার করবো, সেটার প্রতিবাদ তারা করছে। তার 10-15 জন গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে আক্রমণ করলো। আপনার সবার কাছে বিচার চাই, এই বিচার আপনারা করতেই হবে। আপনার দক্ষিণ কোরিয়ার সবার কাছে আমার বিনম্র অনুরোধ, ভোট চাওয়া, ভোট পাওয়া অন্য জিনিস, কিন্তু আজকে আমি একজন প্রার্থী, আমার উপর সে আক্রমণ কিভাবে করালো, আজকে 25 বছর পূর্বেও আমার উপরে আক্রমণ করেছিল সেই আমির নজরুল চৌধুরী। সেটা দুর্নীতিবারের মানুষ, এটা গুন্ডা বাহিনী চালায়, সেটা তার আগের কি অবস্থান আপনারা সবাই দেখেছেন। সেই জন্য সবার কাছে আমি বিচার চাই, এটা আমার বিচার করার জন্য। আপনি কি ইলেকশন কমিশনার বা আইনি কোনো কাজে যাবেন কি? আইনি কোনো আমি নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আপনারা ভিডিও ক্লিপ সব দেখেছেন, আমি তাদের বিরুদ্ধে আমাদের আরও লোক ছিলেন, ওনাদের উপর আক্রমণ করেছে, ওনাদের উপরে বিভিন্ন জিনিস চিন্তাই করেছে। আমি ইলেকশন কমিশনার বিরুদ্ধে দেবো, এফআইআর করবো। বিভাজন সৃষ্টিকারী রাজনীতির বিরুদ্ধে জোরদার লড়াই গড়ে তুলতে এবার এক মঞ্চে এলো 6টি বিরোধী দল। রবিবার শহরের এক মাঙ্গলিক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঐক্যবদ্ধ জোটের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের একমাত্র লক্ষ্য হলো বিজেপিকে পরাভূত করা এবং বিকল্প গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্ত, সিপিআইএম এর সম্পাদক নির্মল দে সহ অন্যান্য শরিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, বর্তমান বিজেপি সরকার উন্নয়নের নামে বিভাজনের রাজনীতি করছে এবং সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলিকে উপেক্ষা করেছে। তারা দাবি করেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য, তাদের অব্যবস্থা এবং সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর বাড়তে থাকা চাপ, এই সবই বর্তমান সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। জোটের নেতারা জানান, কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে সিপিআইএম রাইজর দল, অসম জাতীয় পরিষদ, সিপিআইএমএল, এপিএইচসিএলসি প্রভৃতি দল একত্রিত হয়েছে। তারা বলেন, এই ঐক্য কেবল রাজনীতির জোট নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম। প্রতিটি বুথ স্তর পর্যন্ত যৌথভাবে প্রচার চালানো হবে এবং সাধারণ মানুষের কাছে সরকারের ভাওতাবাজির রাজনীতি তুলে ধরা হবে বলেও জানান তারা। এছাড়াও জোটের পক্ষ থেকে জানানো হয় যে খুব শীঘ্রই একটি যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে, যার মধ্যে রয়েছে জনসভা, পদযাত্রা এবং বাড়ি বাড়ি প্রচার অভিযান। তারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় সমর্থন নিয়ে এই নির্বাচনে তারা একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবে। সাংবাদিক সম্মেলনের শেষে 6টি দলীয় জোটের নেতারা সকল ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, যাতে তারা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ঐক্য, উন্নয়ন ও সম্প্রীতির পক্ষে ভোট দেন। ধরনের নিজেদের মধ্যে থাকা বিভেদ ভুলে গিয়ে কংগ্রেসের প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে যাতে 9 তারিখ ভোট দিয়ে যাতে জয়যুক্ত করা হয়, আর এটা হলো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের যাদেরকে লুরিনজ্যোতি গগৈ, গৌরব গগৈ এবং অখিল গগৈ, যাদেরকে 3G বলা হয়, 3 গগৈ, তাদের প্রচার যে সময় শুরু হয়েছে, প্রত্যেক আপার আসাম হোক, লোয়ার আসাম হোক, মধ্য আসাম হোক, নিম্ন আসাম হোক, একটা জ্বর সৃষ্টি হয়েছে এবং এই জ্বর আমাদের বরাক উপত্যকায়ও আসবে। আজকের পর থেকে এই বরাক উপত্যকার প্রত্যেকটা সিটে এর প্রভাব পড়বে। আমরা প্রত্যেকটি দল একত্রিত হয়ে প্রত্যেকটা সিটে যাব, প্রত্যেকটা সমষ্টিতে যাব, আর এর প্রভাব কি আমি গোটা জেলার চেয়ারম্যান বলছি না, গোটা চেয়ারম্যান আপনারা আমার চেয়ে অত বেশি জানেন, সাংবাদিকতার সুবাদে আপনারা আমার বেশি জানেন। এই হচ্ছে সরকারের আমি সাফল্যের প্রথমটা দেখালাম আপনার। তারপর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ওরা যখন ক্ষমতায় আসতেন 2016 সালে, 2015 সালে তারা তাদের লক্ষ্য ঘোষণা করলেন, তারা কি কি করবেন। তারা ছাপালেন সুন্দর রঙিন বই, সেখানে তাদের ভীষণ কি তারা ঘোষণা করলেন। সেখানে তারা কি বলেছে, কতটা চাকুরি দেবেন তারা, এই সবগুলো আজকে হিসেব আসবে। এটা আমরা নির্বাচনের সময় মানুষের কাছে সেটা নেব। কর্মসংস্থানের ক্ষেত্রে তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন বললাম আমি আপনাদেরকে। আমি আসবো এখন বরাক উপত্যকার প্রশ্ন। গোটা রাজ্যে এখন প্রায় 38 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার আছে, প্রায় সাফল্য হয়ে যায়, কারণ তাদের একটা বড় প্রচার মাধ্যমকে তারা কবজা করে ফেলেছে।
দেশের সমস্ত বড় বড় টাকাওয়ালা বড় বড় ব্যবসায়ী যারা আছে তার পিছনে জড়ো হয়েছেন, কারণ তাদের সাফল্যটা তাদের স্বার্থটা এই সরকার অত্যন্ত নিখুঁতভাবে তারা দেখছে। বসার পর থেকে এইভাবেই কথা বলে যাচ্ছেন, আজকে সেটা বলছেন, কালকে অন্যটা বলছেন। তার এই কথাবার্তা আমরা কংগ্রেস ধর্তব্যের মধ্যে আমরা আনি না, কারণ উনি যে ভাষায় ব্যবহার করেন এটা সাংবিধানিক পদে বসে এটা ভাষা তিনি প্রয়োগ করতে পারেন না, তাই জন্য এটা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। ধলাইয়ে পেট্রোল ডিজেলের কালোবাজারি চড়দামে তেল কিনতে বাধ্য গ্রাহকরা। ধলাই সমজেলার বিভিন্ন এলাকায় পেট্রোল ও ডিজেলের কালোবাজারির অভিযোগ ক্রমেই জোরালো ইচ্ছে। অবৈধভাবে চড়া দামে জ্বালানি তেল বিক্রির এই চক্রের স্থানীয় কিছু পেট্রোল পাম্পের কর্মীর জড়িত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী প্রতিদিনই পেট্রোল পাম্প থেকে শত শত লিটার জ্বালানি তেল লাইসেন্সবিহীন বিক্রেতাদের হাতে চলে যাচ্ছে, ফলে অনেক সময় পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আর সেই সুযোগে গ্রাহকদের বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে তেল কিনতে হচ্ছে। জানা গেছে প্রায় 750 মিলিলিটার পেট্রোল বা ডিজেল 110 থেকে 130 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে, যা সাধারণ মূল্যের তুলনায় অনেক বেশি। কাবুগঞ্জ আমরাঘাট রোডের এক পেট্রোল পাম্পের খুব কাছেই প্রকাশ্যে বোতলে ভরে তেল বিক্রি করার ঘটনাও সামনে এসেছে। এখন দেখার প্রশাসন কবে এই বিষয়ে ব্যবস্থা নেয় এবং সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দেয়। কিন্তু 1 লিটার না, এটা 750 গ্রাম আর 1 লিটার। তারা 1 লিটার এটা এখন বেচে না, টোটালি বন্ধ করিচ্ছে দোকানদার হলে। পেট্রোলটা তারা 750 গ্রামীয় বেচে, আর 1 লিটারের যে রেট ও রেটও তারা বেচে। আমরা খাসালর ডিসি মহোদয় এবং এসপি মহোদয়রে আমি করজুড়ে আজ জোর করি আমি মানে এটা কইয়ার যে আপনারা ওটা তদন্ত করেন, আর প্রত্যেক থানায় থানায় আপনারা যে কইয়া দেন যে ওটা সবে কর্তা ইনভেস্টিগেশন কর্তা যে এটা ঠিক আছে নি না, ওটা দেখিয়া আর আমরা যে পাবলিকরারে মানে শান্তি করিয়া দেন, আমরা পাবলিকরার আয় করিয়া দেন, আমরা পাবলিকরারে মানে উন্নত করিয়া দেন। আমি আপনারারে এটা জুয়া করিয়ার আর সবাই আমি কইয়ার একটা কথা যে নিউজ চ্যানেলটা শেয়ার করে দিবা, যাতে আমারও কথাটা সব জায়গায় জায়গায় পৌঁছে গিয়া সব মানুষের কাছে পৌঁছে সব মানুষের হইতে পারেন, দেখতে পারেন যে এই তারা আমরা লগে 2 নম্বরই কিতা করে। আর সবচেয়ে বড় মুদ্দা হইল গিয়া বোতল যেটা, এটা আপনারা দোকানও গিয়া তেল লইবার সময় আগে দেখবা তার লেভেল আছে নি, লেভেলের মাঝে লেখা আছে 1 লিটার এবং 750 মিলিলিটার। ওটা আপনারা সবাই চেক করবা, চেক করে দেখবা 750 গ্রাম হইলে 750 গ্রামের রেট দিবা, আর 1 লিটার হইলে 1 লিটারের রেট দিবা। ওটা কই আমার বক্তব্য শেষ করে। সমস্যায় জর্জরিত রংপুর নির্বাচনের প্রাক মুহূর্তে ভোট বয়কটের হুমকি। আসন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে জমে থাকা জল নিষ্কাশনের দাবিতে শিলচরের রংপুর মধুরাপুর এলাকায় এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন শিলচর প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি ও আইনজীবী ধ্রুবজ্যোতি সাহা, মলয় চক্রবর্তী, আশু পাল সহ ভুক্তভোগী বহু স্থানীয় বাসিন্দা। সভায় বক্তারা অভিযোগ করে এলাকার জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই এবং ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। গত সপ্তাহের বৃষ্টিতে জমে থাকা জল এখনও পর্যন্ত 1 ইঞ্চিও নামেনি। সামান্য বৃষ্টিতেই রংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় প্রায় 2500 থেকে 3000 মানুষ সরাসরি ভোগান্তিকর শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে একই সমস্যা চললেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিধায়ক ও জেলা প্রশাসনকে একাধিকবার স্মারকপত্র দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে জল বেরোনোর পথ পুরোপুরি বন্ধ থাকায় জমে থাকা নোংরা জলের দুর্গন্ধে এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার আশঙ্কাও বাড়ছে। সভা থেকে প্রশাসনকে 2 দিনের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোট বয়কটের হুমকি দেন ভুক্তভোগী এলাকাবাসী। বারবার বন্ধ করা হয়, রিকোয়েস্ট করার পরে আবার খুলিয়া দেওয়া হয়। পার্মানেন্ট হইলে এখানে ড্রেন প্রত্যেক জায়গাতে আছে, এখানে আমার শিলপাড়া একটা আছে, এই জায়গার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে মানে কালফার্ট আছে। একটা ব্যক্তিগত একজন মানুষের বাইরে মানুষের জায়গা নিচ্ছেন, তার কাছে আমরা বারবার গেছি, রিকোয়েস্ট করছি যে এই জায়গাটার নিচে প্রত্যেক জায়গার নিচে ড্রেন আছে, এই জায়গার মধ্যে আপনার নিচে ড্রেন দিন। তাই বারবার রিকোয়েস্ট করার পরে কোন দিলানা কইতাম পারে না এই ব্যাপারটা। কিন্তু এই সামান্য বৃষ্টির কারণে বর্ষা আবার প্রথমে আমরা এই গ্রামটা প্রায় 2 থেকে 3 হাজার ফ্যামিলি
গ্রামও আমরা রংপুর পার্ট 2-র মধ্যে জলের ডুবাইন রাস্তাঘাট বা মানুষের বাড়ি করে জল ঢুকে আমরা তার কাছে রিকোয়েস্ট করি বা আমরা তারা আইসুন তার কাছে আমরা আজকে প্রায় গ্রামবাসী আমরা একটা মিটিং করছি করি আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা ডিসি মহোদয় এবং আমরা ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট প্রশাসনের দরখাস্ত যদি আমরা নিজস্ব জমির মধ্য দিয়া অন্য যে নালার সংযোগগুলা এই সংযোগগুলা স্থাপন করতে দিতেছেন না। এটার জন্য গ্রামবাসীও তাদের কাছে অনুরোধ রাখছে, কিন্তু তৎসত্ত্বেও উনি রাজি হইতেছেন না। যার জন্য আমাদের এখন প্রশাসনের দ্বারস্থ হইতে হইব যে অবিলম্বে এই টুকরা থেকে অন্য নালার যে সংযোগ স্থাপনের জন্য যতটুকু ভূমির প্রয়োজন সেটা অবিলম্বে অধিগ্রহণ করিয়া সেই দিকে নালাটা বানাইয়া দেওয়া হোক, নাইলে এই জলের তলে থাকবো। এবং এখনও তো বর্ষা আরম্ভ হয়েছে না, জাস্ট 1-2 দিন হয়েছে, বৃষ্টি হয়েছে, এর মধ্যে এই অবস্থা, তাদের সাফারিংসের আর সীমা থাকতো না। এটাই কথা। আর এছাড়া আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে তাদের অনুরোধ করব গ্রামবাসীর তরফে যাতে তাই নদীতে খুলিয়া দিলেন চেষ্টা করব। কাছাড় ধলাইয়ে ড্রাগস মাফিয়ার হামলায় গুরুতর আহত মিজোরাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। কাছাড় জেলার ধলাইয়ে হাওয়াইং তাং এলাকায় ড্রাগস মাফিয়া দলের হামলায় গুরুতর আহত হয়েছে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ইয়াইং বেক্তিয়ার লস্কর। ভুক্তভোগীর বাড়ি ধলাইয়ের লাইলাপুরে হলেও তিনি কর্মসূত্রে মিজোরামে বসবাস করেন। 2 দিন আগে বোনের বিয়ের জন্য তিনি লাইলাপুর এসেছিলেন। ঘটনার দিন ডক্টর ইয়াইয়া মাতৃর সঙ্গে নিজের গাড়িতে বিয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে কয়েকটি গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে বাধা সৃষ্টি করলে তিনি পাশের একটি ঘরে যাচ্ছিলেন। তখনই 8-10 জনের একটি দল রড ও লাঠি নিয়ে হঠাৎ হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর প্রাণ বাঁচাতে মাতৃকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। ভুক্তভোগী জানিয়েছেন হামলাকারীরা ভুলভাবে ভেবেছিল তিনি পুলিশ কর্মকর্তা এবং যে ঘরটি তিনি ঢুকেছিলেন তা ড্রাগস প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত। হামলায় তার গাড়ি ভাঙচুর হয়ে যায়। ঘটনার পর ডক্টর ইয়াইয়া ধলাই থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় আইনুল হক চৌধুরী ও ইসলামউদ্দিন চৌধুরী সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে। কিছু জায়গা আওয়ার পরে এখানে 4-5টা গাড়ি, 2টা হোয়াইট কালারের অ্যাল্টো, একটা বোলেরো আর বাকি 2টা কিতা ছিল ঠিক মনে নাই, গাড়ি রাস্তা বন্ধ করে রাখা এটা। তো আমি অনেক সময় এখানে হর্ন দিছি, হর্ন দেওয়ার পরেও কেউ বাড়ি আয় না, কেউ নাই এটা। তো পাশে যেটা ঘর আছে এটা থেকে কে মানে মানুষের ছাওয়াছাওয়ি করে এটা, কিন্তু কেউ আগুয়াই আয় না, গাড়িও সরায় না। আমি থাড়া উড়াতে আমি আমার গাড়ি পাস করতে পারি আর না এটা। তখন আমি আমার গাড়ি থেকে নামছি, নামিয়া ওই পাশে যেটা ঘর আছিল ওই ঘরও গিয়া তারা ডাকছি যে মানে এখানে কার গাড়ি, এটা গাড়িটা সরাও, আমি পারিয়ে যেতাম ওটা। তখন কয়েকজনে বাড়িয়ে আইছে যে এখানে ঢুকলা, এখানে ইয়ে করলা, এটা করিয়া মানে সারা যেমন সারপ্রাইজ হয়ে গেছে। আমি কইতে গিয়ে হঠাৎ করে ঢুকে গেলাম এটা। অনেকজন 6-7 জন মানুষ আইয়া মারা শুরু করছে, পরে আরো কতজন বাড়িয়ে আইছে আইয়া আমার মারতে শুরু করছে। খুব বেশি মারছে, আমার মাথা এখানে ফাটাই লাইছে, মাথা ফাটাইছে, শরীরে পিঠে সব জায়গাতে মারছে। এরপরে আগে তারা আমার গাড়ি ভাঙা শুরু করছে এটা। আমার মা তাই তখন দেখছেন যে থানেও মারা শুরু করে, তাই গাড়ি থেকে বাড়িয়া তাইনও বাগিয়া যান বাঁচাইছেন। আমার মা গাড়ি থেকে নামিয়া চিল্লা চিৎকার করছেন। তখন গ্রামের আরো মানুষ বাইরে ইয়া তারারে আটকাইয়া আমরা উদ্ধার করছে আর কি। তারা আটকানি গেছে না, তারা অনেক জায়গা আমরা রাস্তাতে খেদাইয়া লইয়া গেছে, আবার লাঠি রড ইতার লিয়া আসিল, অনেক জায়গা আমরা আবার তাড়াহুড়ি লিয়া গেছে। তো মা আমি কোনো ভাবে বাঁচছি, মানে আমার গ্রামের অন্য মানুষ আমরা বাঁচাইছে তারা রাত থেকে। পরে খবর পাইছি সবার কাছ থেকে যে এখানে মানে ড্রাগস প্যাকিং এটা হয়, এটা জিনিস হয়। এটা নিয়ে আমি ধলাই থানাতে এফআইআর করছি একটা। এটা ও বাউন্ডারি এটা রাজঘাট আর হাওয়াইতাং গ্রামের মাঝের বাউন্ডারি রাস্তা আর কি। এটা এফআইআর 7 জন নাম জানা আর 3 জন অজানা নামের নাম আছে আর কি। কিন্তু এছাড়া আরো মানুষ আছিল, আমি সব চিনছি না সব। দক্ষিণ দলাই এলাকাতে আপনারা জানেন সবাই, ডেইলি পত্রিকা খুলেন, নিউজ পেপার খুলেন, ড্রাগস ব্যবস্থা আর কিছু নাই। এখন আমরা যারা বাড়া মানুষ খালি সম্মান লিয়ে বাঁচতে চাই, খালি আমরা কোনো রকম আমরা। শিলচর অম্বিকাপট্টির চৌরঙ্গিতে মদ্যপচালকের জন্য ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত মহিলা। শিলচরের অম্বিকাপট্টিতে চৌরঙ্গিতে শনিবার রাত প্রায় 10টা নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
AS01GK 8007 নম্বরের 4 চাকার গাড়ি একটি স্কুটিকে ধাক্কা মারে, যার ফলে স্কুটিতে থাকা এক মহিলা গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার সময় পথও যানজট সৃষ্টি করছিলেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা মদ্যপ চালককে পুলিশ সোপর্দ করে। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এবং দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ যাচাই করেছে। এই ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে। নাই বা আমিও কালে এমন টাইমে আইছি মগর বোতল লেখেন আমরা বাড়ি বহুত দূরে মার আমরা এখানে দাঁড়ানি আমরা ভাই একটু কল আছে ভাই কল করে তারা দুজন মানে একটা ছেলে একটা মেয়ে ওখানে যায় তারপরে কি অ্যাক্সিডেন্ট মানে ডাইরেক্ট উড়াই দিছি উড়ানির পরে যেটা করছি আমরা এখানে দাঁড়াইছি পরে আমরাও দিকে উড়াইছি আমরা স্কুটি মানে আমরা সঙ্গে সঙ্গে সরে গেছি সরে দাঁড়াইছি পরে দিকে একটা বেড়াতে দাঁড়াচ্ছে পরে আমরা লোকেশন গাড়ি সার্ভিস এগুলো সব লইছি আমরা সব নিয়ে বর্তমানে গাড়ি এখানে রাখা আছে। আচ্ছা কোন সময় হয়েছে ঘটনাটা? মধুমাখা গেছে গাড়ি 5 থেকে 10 মিনিট হইব। আচ্ছা কেউ ইনজুরি? হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে একটা তাহলে কোন পাতা নিয়েছে? হ্যাঁ কোন পাতা নিয়েছে? তারা ওই তো সামনে দেখা নিবে মেয়েটা কোন পাতা নিয়েছে? এখন বর্তমানে তারা হসপিটালে পাঠা নিয়েছে।